শৃঙ্খলা ব্যবস্থা কোথায় রয়েছে। দেখুন, ইতিমধ্যেই এই 28 তারিখ বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী, 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে এবং তা ধাপে ধাপে আসছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন জায়গায় তারা ডিপ্লয়েড হবেন, কোথায় কোথায় হবেন সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কিন্তু উপদ্রুত এবং স্পর্শকাতর যে সকল এলাকা রয়েছে সেখানে আগে রাজ্য পুলিশকে গিয়ে সার্ভে করতে হবে। বাহিনী মোতায়েনের আগেই সার্ভে করতে হবে রাজ্য পুলিশকে। 28 ফেব্রুয়ারি বঙ্গে আসছে বাহিনী এবং সেই বাহিনী আসার আগেই রাজ্যে সার্ভে উপদ্রুত এবং স্পর্শকাতর এলাকায় এমনটাই নির্দেশ সামনে আসে, যেখানে সার্ভে করতে হবে রাজ্য পুলিশকে। রাজ্য পুলিশের ওপরও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যে অভিযোগ বিভিন্ন সময় অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে ওঠে, দলদাসে পরিণত হয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন। মূলত সেই সকল অভিযোগ অনুযোগ সাইডে রেখে এবার ভোটের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করতে হবে পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যেই আপনাদের সামনে সেই ব্রেকিংও রেখেছি, যেখানে উপদ্রুত এবং স্পর্শকাতর এলাকায় সার্ভের নির্দেশ দেওয়া হয়। সার্ভে করতে হবে রাজ্য পুলিশকে এবং বাহিনী মোতায়েনের আগেই রাজ্যে সার্ভে। 28 ফেব্রুয়ারি বঙ্গে আসছে বাহিনী, তার আগেই সার্ভে করতে হবে রাজ্য পুলিশকে, সেই নির্দেশ সামনে আসে। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি, অন্যদিকে এসআইআর সংক্রান্ত একটার পর একটা ব্রেকিং খবর আপনাদের সামনে আমরা রেখেছিলাম। কিন্তু আরো একবার যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে আপনাদেরকে জানাই, যেখানে বঙ্গে এসআইআর এর নথি যাচাইয়ের কাজে রাজ্যের বিচারকরা, এমনকি রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। ভিন রাজ্য থেকে বিচারক এনে এসআইআর এর কাজ শেষের নির্দেশ, যাতে দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন হয় সেই কারণের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী ফিরদৌস শামীম তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ফিরদৌস সাহেব, সব থেকে বড় বিষয় যে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যাতে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বিচারক নিয়ে আসা হয় অতি দ্রুত, যাতে এই কাজ সম্পন্ন হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভাষাগত সমস্যার কথা বলছেন, এটা কি কোনোভাবে মানা সম্ভব? দেখুন, প্রথম কথা, এই রাজ্যে প্রতি বছর মালিক মাজারের জাজমেন্ট অনুযায়ী বিচারক নিয়োগ হওয়া উচিত এবং এই রাজ্যে পর্যাপ্ত সংখ্যক এই বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী নিয়োগ হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্যে মালিক মাজারের জাজমেন্ট মোতাবেক, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট মোতাবেক প্রতি বছর বিচারক নিয়োগ হচ্ছে না। প্রথম। দ্বিতীয় হচ্ছে, উপযুক্ত সংখ্যক বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীও নিয়োগ হচ্ছে না। এবার আসি এসআইআর প্রশ্নে। এসআইআর নিশ্চিতভাবেই যে নির্বাচন কমিশনের তার ক্ষমতা সর্বোচ্চ, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল বিচারক নিয়োগ করতে হলো সর্বোচ্চ ন্যায়ালয়কে। এবার যখন বিচারক নিয়োগ করতে গেল তখন দেখবে যে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই। ফলে কি হচ্ছে যে তাহলে আইদার ওই পর্যাপ্ত বিচারক নিয়েই কাজ চালাতে হবে অথবা পর্যাপ্ত সংখ্যক বিচারক দিতে হবে। এবার ভাষাগত সমস্যা বলতে পারে। সেক্ষেত্রে পার্শ্ববর্তী যদি রাজ্যগুলো হয় তাহলে তারা এই রাজ্যের ভাষা বা এই রাজ্যের সংস্কৃতি সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল হওয়াটা একেবারেই যে নেই সেরকম বলা যায় না। এবং অনেকেই আছেন, বিশেষ করে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এই অংশে অনেক বিচারকই রয়েছেন যারা বাংলা ভাষাটি অন্তত না বলতে পারলেও বুঝতে পারেন। ফলে এই ক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে যদি পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়ে এসে এই এসআইআর এর শুনানি করা হয় তাহলে নিশ্চিতভাবে এই যে একটি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হবে, এটা আশা করি। এখন যদি আপনি বলেন যে না, পার্শ্ববর্তী রাজ্য থেকে আনা যাবে না বা বাংলা ভাষা বোঝেন বা জানেন এরকম বিচারক নিয়োগ করা যাবে না, তাহলে বুঝতে হবে যে আসলে আপনাদের কোনো একটা অসৎ উদ্দেশ্য আছে। সেই অসৎ উদ্দেশ্যটি হলো যাতে ত্রুটিযুক্ত একটি ভোটার লিস্ট তৈরি হয়, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা আপনাদের উদ্দেশ্য নয়। ফলে রাজ্য সরকার তারা চাইছেন ত্রুটিযুক্ত একটা ভোটার লিস্ট তৈরি হোক, সেই জন্য তারা বিভিন্ন ভাবে পরিকল্পনা করছেন, কিন্তু তাদের পরিকল্পনা মানুষ ব্যর্থ করবে। দ্বিতীয় হচ্ছে যে এক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের ক্ষমতা সর্বোচ্চ থাকলেও তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বিচারকদের হাতে ক্ষমতা দিতে বাধ্য হলো সর্বোচ্চ ন্যায়ালয়। তার কারণ তারা পদ্ধতিটি সঠিক করেননি। এই পদ্ধতিতে এখানে আরো একটা বিষয় যেটা উঠে আসছে যে সলিসিটর জেনারেলকে নজরদারি বাড়াতে ইতিমধ্যেই সুপ্রিম নির্দেশে দেওয়া হয়, কারণ বঙ্গে যে ভুয়ো আধার কার্ড হাতে হাতে ঘুরছে অনুপ্রবেশকারীদের, সেই বিষয়টাও আজ কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং তা ধীরে ধীরে তা প্রমাণও হয়ে যাচ্ছে। একটার পর একটা ছবি আমরা যা দেখতে পাচ্ছি, আপনার প্রতিক্রিয়া নেব এই বিষয়ে। দেখুন, এই বঙ্গে কি জালিয়াতি হয় না বলুন তো? শুধু আধার কার্ড,
এই বঙ্গে সবকিছুই জালিয়াতি হয়। তার কারণ এই বঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গে যারা শাসন ব্যবস্থায় রয়েছে, যারা শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, যে শাসক দল রয়েছেন, তাদের মূল হাতিয়ার কি? তাদের মূল হাতিয়ার হচ্ছে দুর্নীতি, তাদের মূল হাতিয়ার কি? দুষ্কৃতি। ফলে এই দুর্নীতিগ্রস্ত একটি সরকার চলছে, যারা দুষ্কৃতীরাই সরকার পরিচালনা করছে। ফলে দুষ্কর্ম হবে, এখানে ভুয়ো আধার কার্ড তৈরি হবে, ভুয়ো রেশন কার্ড তৈরি হবে। এবার দেখবেন শুধু অ্যাডমিট কার্ড শুধু দেখলে হবে না। একজন মানুষ তার অ্যাডমিট কার্ড থাকলে তিনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাস করতে পারেন বা ফেল করতে পারেন, কিন্তু পরীক্ষা দিয়েছেন, মার্কস দিতে অসুবিধা কি? অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে মূল সমস্যা কোথায় হয়ে যায় বলুন তো? মূল সমস্যা হচ্ছে যদি প্রশাসনটি সঠিক না চলে, এক্ষেত্রে প্রশাসন সঠিকভাবে চলছে না বা প্রশাসনকে সঠিকভাবে চালাতে দেওয়া হচ্ছে না। এই যে এত সংখ্যক এই যে হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো শুধুমাত্র বানান ভুলের জন্য, এটাও বিচার বিবেচনা করা উচিত যে এত সংখ্যক মানুষ আদৌ এই নোটিশ পাওয়ার যোগ্য ছিলেন কিনা বা আদৌ নোটিশ পাঠানো উচিত ছিল কিনা। তার কারণ অনেককে হ্যারাস করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। পরিষ্কার যে এত সংখ্যক শুধুমাত্র বানানের ত্রুটির জন্য এত সংখ্যক মানুষ হিয়ারিং এর নোটিশ পেয়ে গেল। এবং এই অভিযোগগুলোর প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটার পর একটা নির্দেশিকা সামনে আসে, যা দেখে হয়তো কিছুটা হলে এই মুহূর্তে হারে হিম ধরাচ্ছে তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল। অনেক অনেক ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।